মুহূর্তে মৃদুল সামনে গ্লাসে রাখা করলার রস ঢকঢক করে খেয়ে জোরে একটা চিৎকার দিল। ইস, এই করলা এত তিতো কেন? ওর অবস্থা দেখে সবাই আরেক দফা হাসলো। মূলত ওদের খেলার নিয়ম হয়েছিল, যে তার টাস্ক কমপ্লিট করতে পারবে না সে করলার রস খাবে। এই শর্ত মতো মৃদুলও খেয়েছে। তখনই আহিয়ানের ফোনে মেসেজ টিউন বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখলো ত্রিধা মেহেদি রাঙানো হাতের ফটো। ছবিটাতে একটা লাভ রেখ দিয়ে মৃদু হেসে ফোন পকেটে রাখলো। পাশ থেকে বন্ধুরা বলে উঠলো, কিরে বন্ধু, ভাবি টেক্সট দিছিল নাকি? যা যা, তাড়াতাড়ি বাড়ি যা, নতুন বিয়া করছিস, বউরে সময় দে। আহিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আফসোস করে বলল, এখন আমার হাতে অফুরন্ত সময়, কিন্তু বউকে কাছে পাই না। আর যখন বউকে পার্মানেন্টলি পাবো, তখন তাকে দেওয়ার মতন সময় থাকবে না। ওর আফসোস শুনে নির্জন বলল, আহারে, আমাদের নতুন জামাই, বিয়ের 1 মাস হয়ে গেছে, এখনো বাসরও করে নাই। ওদের এসব কথা শুনে রিহান দুহাতে নিজের মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করে বলল, আরে তোরা থাম, আমার লজ্জা লাগে। যতই হোক আহিয়ান ভাই আমার সম্বন্ধী লাগে। বড় ভাইয়ের বাসরের কথা আমার সামনে আলোচনা করিস না। আহিয়ান রিহানের এক হাত মুচড়ে পিঠের পেছনে ধরে বলল, আগে আমার ভিলেন বাপটাকে সামলা, তারপর আমাকে সম্বন্ধী বানাতে আসিস। রিহান আহিয়ানের হাত থেকে ছোটার জন্য অভিনয় করে জোরে চিৎকার দিল। তখনই আহিয়ান ওর হাত ছেড়ে দিল। রিহান নিজের হাত ঝাড়তে ঝাড়তে বলল, ছোট বোনের জামাইকে অত্যাচার করছিস? ছি ছি, কি অধপতন! বিয়ের পর তোদের সাথে আমার আর আমার বউর সকল সম্পর্ক ক্যান্সেল। আহিয়ান ওর পিঠে আরেকটা ঘুষি মেরে বলল, এখন আমার বোন তোর কাছে বিয়ে দিলাম না, আর তুই বলছিস আমার বোনের সাথে আমাদের সম্পর্ক ক্যান্সেল? ঠিক আছে, আমি আমার বোনের জন্য অন্য কোথাও ছেলে দেখব। রিহান তড়িঘড়ি করে আতঙ্কিত কণ্ঠে বলল, আরে না না বড় ভাই, আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করব? আমার কি পাগলের কুত্তা কামড়াইছে? বিয়ের পর প্রতিদিন আপনাদের বাড়িতে আমি ওকে নিয়ে যাব দেখা করতে। মৃদুল হেসে বলল, প্রতিদিন কেন দেখা করতে নিয়ে যাবি? আহিয়া আপুকে 15 দিন বাপের বাড়িতে রাখবি, আর 15 দিন তোর কাছে রাখবি, বুঝলি? রিহান তড়িৎ কণ্ঠে প্রতিবাদ করে বলল, মাথা খারাপ? আমার 3 বছর সাধনার এই বউ, আমি তারে এক রাতও বাপের বাড়িতে থাকতে দেব না। আমার আহিয়া পাখি সবসময় আমার কাছেই থাকবে। আহিয়ান এবার খুব খুব করে কেসে জানান দিল তার উপস্থিতি। রিহান আহিয়ানের দিকে তাকিয়ে বলল, সরি দোস্ত। মৃদুল আরো কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই আহিয়ান ওকে থামিয়ে দিয়ে বলল, তোরা কি ভুলে গিয়েছিস যাকে নিয়ে এত আলোচনা করছিস ও আমার বোন হয়? সবাই এবার চুপ হয়ে গেল। তখনই শোনা গেল রিহানের ফোনের মেসেজটিও। ছেলেটা ফোন হাতে নিয়ে দেখলো আহিয়া মেহেদি দেওয়া হাতের ছবি পাঠিয়েছে, তার সাথে ছোট্ট করে মেসেজ লিখেছে, কেমন হয়েছে? রিহান 2টা লাভ রিয়েক্ট দিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে জান। রাত 11টা বাজে। শীতের রাতে 11টা গভীর রাতের সমতুল্য। খাবার বেড়ে মাম্মা জেগে বসে থাকবে, সেজন্য আহিয়ান আগেই কল দিয়ে বলে দিয়েছে সে রিহানদের বাড়ি থেকে খেয়ে আসবে। মাম্মা যেন না বসে থাকে। তাছাড়া ত্রিধাকেও টেক্সট করে বলে দিয়েছে খেয়ে নিতে। খানবাড়ির সকলেই যার যার রুমে। ত্রিধার দরজার ভেতর থেকে লক করা দেখে ওকে ফোন দিল। মেয়েটা ঘুম ঘুমো চোখে কল রিসিভ করে বলল, কত রাত হয়ে গেছে, আপনি এখনো বাড়ি ফিরছেন না কেন? ত্রিধার এমন পাক্কা গিন্নিদের মতো কথা শুনে আহিয়ান প্রথমে একটু অবাক হলো, তারপর ধীর কণ্ঠে বলল, দরজা খোলো। কথাটা কানে আসা মাত্রই মেয়েটার ঘুম ছুটে গেল। কোন রকম ওড়না গলায় ঝুলিয়ে এসে দরজা খুলে দাঁড়ালো। দেখলো আহিয়ান দাঁড়িয়ে আছে। তার পরনে এখনো বাহিরের পোশাক, তার মানে লোকটা নিজের রুমে যায়নি এখনো। আহিয়ান ত্রিধাকে কিছু বলতে না দিয়ে রুমে প্রবেশ করে দরজাটা চাপিয়ে দিল। ত্রিধা এখনো গলায় ওড়না ঝুলে এক হাত কোমরে রেখে থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ান ড্রেসিং টেবিলের উপর হাত ঘড়িটা খুলে রাখতে রাখতে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন, জীবনে দেখিসনি? ত্রিধা এগিয়ে গিয়ে আহিয়ানের সামনে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, না মানে আপনি এখানে? আহিয়ান ওকে টেনে একটু কাছে নিয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। সামনের আয়নায় তাকাতেই দেখলো মেয়েটা লাজুক লতার মতো নুয়ে গেছে। ওর মসৃণ কাঁধে ছোট্ট একটু চুমু দিয়ে বলল, আমার রুমে গিয়ে কারবার থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে আসবি, আর হ্যাঁ, রুমের দরজা বাহির থেকে লক করতে ভুলবি না। ত্রিধা এবার চোখ তুলে তাকালো।
তার কেমন জানি অস্থির অনুভূতি হচ্ছে আহিয়ান ভাইয়ের ছোঁয়ায়। এই অনুভূতিগুলো আজকাল প্রায়ই হয়, যা তার জন্য সম্পূর্ণ নতুন এক অনুভূতি। ত্রিধা চিকন ঠোঁট জোড়া নাড়িয়ে মৃদু কণ্ঠে বলল, কিন্তু এখানে কেন? নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আহিয়ান ত্রিধার গলার ওড়নাটা নিয়ে নিজের গলায় ঝুলালো, তারপর ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, যেটা বলেছি সেটা করো। বলেই আহিয়ান ওয়াশরুমের দরজা লক করে দিল। ত্রিধা এখনো হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। কি থেকে কি হচ্ছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। অতঃপর ধীর পায়ে এগিয়ে গেল আহিয়ানের রুমের দিকে। কার্বাট খুলে নিজের পছন্দ মতো টি শার্ট ও ট্রাউজার নিয়ে রুম লক করে আসলো নিজের রুমে। এসে যা দেখলো তার চক্ষু কঠোর থেকে বেরিয়ে পড়ার অবস্থা। ত্রিতা ঝটপট নিজের রুমের দরজা ভেতর থেকে লক করে দিল। লজ্জায় তার মরিমরি অবস্থা। আহিয়ান ভাই এই শীতের মধ্যে শাওয়ার নিয়েছে মনে হয়। ত্রিধার ব্যবহার তোয়ালে কোমরে পেঁচানো, খালি শরীরের গলায় একটা ওড়না ঝুলানো, সেটা দিয়ে মানুষটার নিজের চুল মুছায় ব্যস্ত। ফর্সা শরীরে পানির বিন্দুগুলোতে মুক্ত দানার মতন জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে। ত্রিধার চোখে যেন নেশা ধরে যাওয়ার অবস্থা। তখনই আহিয়ান বলে উঠল, তুই চাইলে সামনে দাঁড়িয়ে দেখতে পারিস, আমি কিছু মনে করব না। ত্রিধার লজ্জা যেন আরো 3 গুণ বেড়ে গেল। এই লোক একটা সুযোগও মিস করে না তাকে লজ্জা দেওয়ার। মেয়েটা নত মস্তিষ্কে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো আহিয়ানের সামনে। তারপর নিচের দিকে চোখ রেখে হাতে বাড়িয়ে জামা কাপড়গুলো দিতে চাইল, কিন্তু আহিয়ান ওর বাহু টেনে কাছে আনলো, শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ত্রিধার শরীর থরথর করে কাঁপছে। ইতিমধ্যে হাত থেকে আহিয়ানের ড্রেসগুলো নিচে পড়ে গেছে। ছেলেটা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার লজ্জাবতীর লাজুক চেহারায়। তারপর আবদারের সুরে বলল, বউ, আজকে রাতটা থাকি তোর কাছে। বিশ্বাস কর, তোকে একটুও জ্বালাবো না। প্রিয় পুরুষের এমন আবদার কি ফেলা যায়? কিন্তু ত্রিধা জানেন একটা ছেলের সাথে কিভাবে সে রুম শেয়ার করবে। তাছাড়া তার ঘুমের স্টাইল মোটেও ভালো না। আহিয়ান তাকে জ্বালাতে হবে না, দেখা যাবে সে নিজেই আহিয়ানের উপর উঠে ঘুমিয়ে আছে। ভাবতে ত্রিধার কান্না পাচ্ছে। অনেক আগেই আহিয়ান ওকে বাহু বন্ধন দেখে ছেড়ে তোয়ালে পরিবর্তন করে টি শার্ট ট্রাউজার পরে ফেলেছে, কিন্তু ত্রিধার সেদিকে খেয়াল নেই। ত্রিধা আহিয়ানের দিকে না তাকিয়ে বলল, সেটা পরে দেখা যাবে, আগে আপনি তোয়ালে পরিবর্তন করে প্লিজ কিছু পড়ুন। আহিয়ান মিটিমিটি হেসে দুষ্টু কণ্ঠে বলল, ভাবছি তোয়ালে পরেই তোর সাথে আজকে আমি ঘুমাবো, তুই কি বলিস? ত্রিধা কানে আঙ্গুল দিয়ে চোখ খিচে বন্ধ করে বলল, এগুলো কেমন কথা, অসভ্য কোথাকার। আহিয়ান এগিয়ে এসে মেয়েটার কান থেকে হাত সরালো। ত্রিধা চোখ মেলে দেখলো আহিয়ান টি শার্ট ও ট্রাউজার পরে আছে। এটা দেখে মেয়েটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ওর অবস্থা দেখে না চাইতেও আহিয়ানের বড্ড হাসি পাচ্ছে। আহিয়ান চুপচাপ বিছানার হেডবোর্ড হেলান দিয়ে বসলো। কিছুক্ষণ ফোন স্ক্রল করার পর লক্ষ্য করলো ত্রিধা এখনো গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ঠান্ডার মধ্যে মেঝেতে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন, ঘুমাবি না? মেয়েটা চোখ তুলে তাকালো, দেখলো আহিয়ান ভাই বিছানার এক কর্নারে বসে আছে, আর পুরো বিছানাটাই ফাঁকা। এবার গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানায় উঠে বসলো। তারপর কিছু একটা মনে পড়তে বিছানা থেকে নামতে চাইলো। আহিয়ান এবার ওর বাহু টেনে ধরে জিজ্ঞেস করলো, কি সমস্যা, আবার কোথায় যাচ্ছিস? ত্রিধা ফ্লোরের দিকে তাকিয়ে বলল, আপনার রুমে যাচ্ছি। কেন? আমার রুমে তো একটাই কম্বল, এই শীতের মধ্যে আপনি কিভাবে ঘুমাবেন? আহিয়ান হাসলো তার বোকা বউয়ের কর্মকাণ্ড দেখে। তারপর ত্রিধার কম্বলটি নিজের পায়ের উপর দিয়ে বলল, একটাতেই দুজনে হয়ে যাবে। ত্রিধার দৃষ্টি এলোমেলো, বুকের মাঝে ঝড় বয়ে যাচ্ছে। একদিকে ভালোবাসার মানুষটির আবদার, অন্যদিকে পারিবারিক টানাপড়েনে বুকের হৃদ যন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। ত্রিধা আনমনে বলল, শুনুন। আহিয়ান ফোনের দিকে চোখ রেখে বলল, আমার ভয় করছে অনেক। ছেলেটা এবার ত্রিধাকে টেনে নিজের কাছে আনলো। তারপর এক বাহুতে জড়িয়ে মেয়েটাকে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরলো। বিছানার হেডবোর্ডের হেলান দিয়ে ত্রিধাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ বসে রইল আহিয়ান।
তার চোখ বন্ধ, বুকের ডিপ ডিপ শব্দ ত্রিধার কান অব্দি পৌঁছাচ্ছে। মেয়েটাও চুপচাপ চোখ বন্ধ করে তা শুনছে। হঠাৎই আহিয়ান বলল, ত্রিধা। আহিয়ানের বুকে মুখ গুজেই ত্রিধা জবাব দিল, হুম। যদি এখন আমাদের কেউ এভাবে দেখে নেয়? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ত্রিধা দুহাতে শক্ত করে আহিয়ানের পেট জড়িয়ে ধরল। আহিয়ান ওর চুলে দুইটা চুমু দিয়ে বলল, ভয় পাচ্ছিস? হুম। কেন? জানি না। সবার সামনে আমাকে স্বীকার করতে পারবি না? ত্রিধা কয়েক সেকেন্ড দম আটকে চুপ করে রইল, তারপর বলল, পারবো। আপনি পারবেন? আহিয়ান মৃদু হাসল। তার ঠোঁটে হয়তো এটা জয়ের হাসি। তারপর জবাবে বলল, বউ, তুই আমার আমার অর্ধাঙ্গিনী। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। নিজের সত্তাকে কি নিজে অস্বীকার করতে পারবো? ত্রিধা এবার ডুকরে কেঁদে উঠল। আহিয়ানের বুকে নিজের মাথাটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, তবুও আমার ভয় হয়। পরিবার কি মানবে আমাদের? আহিয়ান ত্রিধাকে আরেকটু কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর নিষ্প্রভ কণ্ঠে বলল, যদি না মানে ছেড়ে যাবি আমায়? তারপর পরিবারের কথা শুনে এহসানকে বিয়ে করবি? ত্রিধা এই পর্যায়ে এক হাতে আহিয়ানের মুখ চেপে ধরল। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আর কখনো এ কথা মুখে আনবেন না। আমার জীবনে আপনি প্রথম পুরুষ এবং আপনি শেষ। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, আমি কখনো আপনাকে ছাড়তে পারবো না। আহিয়ান আবারও হাসল। ওদের মতো ভালোবেসে বিয়ে করা স্বামী আহিয়ানদের জয়বোধ হয় এতেই। পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে ত্রিধার আহিয়ানদের চাই। ছোট্ট জীবনে বড় কিছু পাওয়া হয়তো একই বলে। আহিয়ান নিজের খুশিটুকু সামনে কটাক্ষ করে বলল, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে যদি সবাই জেনে গেলে আমার কাছে তো তুই কিছুই পাবি না। তখন তো পরিবারের কথা মেনে নিতেই হবে। তুই তো তখন বাধ্য হবি। ত্রিধা আহিয়ানের টি শার্টের বুকের কাছটাতে চোখ মুখ ডলে বলল, কিছু চেয়েছি কখনো? আমার আপনার থেকে এই আপনাকে ছাড়া আর কিছুই চাওয়ার নেই। কিন্তু আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না। যেদিন সবাই জানবে সেদিন হয়তো তোকে ছাড়তে হবে, নয়তো আমার স্থান হবে খানবাড়ির বাহিরে। তখন কি এই বিলাসবহুল জীবন ছেড়ে এই শূন্য হাতে মালিককে তুই বেছে নিতে পারবি? ত্রিধা এক সেকেন্ডও সময় ব্যয় না করে বলল, পারবো। আমার কাছে এই বিলাসবহুল জীবন চেয়েও বেশি দামি হলেন আপনি। তাছাড়া আপনি নিজেকে শূন্য কেন দাবি করছেন? আপনি ডাক্তারি পাশ করেছেন। 1 বছর ইন্টার্নশিপ করার পরেই পরিপূর্ণ ডক্টর হয়ে উঠবেন। তখন আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ। কোনো সমস্যা হবে না। আপনি আমাকে যেভাবে রাখবেন, যেখানে রাখবেন সেখানেই আমি থাকতে রাজি। শুধু মৃত্যুর আগ পর্যন্ত দুজন একসাথে বাঁচতে চাই। আহিয়ান ওর কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল, তোর মতন জীবন সঙ্গী পাওয়া আমার সৌভাগ্য। জীবনে যত ঝড়ে আসুক তোকে কোথাও হারাতে দেব না। পাপা ও মামাকে আমি ঠিক বুঝিয়ে নেব। তারপরও যদি তারা না বুঝে তোকে নিয়ে বাড়ি ছাড়বো, সেদিন কিন্তু তোকে ভাবনার সময় দেব না আমি। হতে পারে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আমি আশা করব সকল রকমের মানসিক প্রস্তুতি থাকবে তোর ভেতর। ত্রিধা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপাকে আমি ঠিক রাজি করিয়ে নিব, কিন্তু বড় পাপা মানবে কিনা আমি জানি না। আচ্ছা, আমাদের সম্পর্কটা মানতে বড় পাপার সমস্যা কি, যেখানে উনি নিজেই কাজিন বিয়ে করেছেন? আহিয়ান ফোঁস করে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তোর ছোট মাথায় এগুলো ঢুকবে না। তবুও ত্রিধা জোর করলো আহিয়ানকে বলার জন্য। আহিয়ান আগের ন্যায় ত্রিধাকে বুকে ঝাপড়ে ধরে রেখে বলল, সমস্যা রক্তের না ত্রিধা, সমস্যা প্রতিশ্রুতি, যেটা পাপা ভাঙতে পারবে না। আর সেই প্রতিশ্রুতির ওজনের নিচেই আমরা চাপা পড়ে আছি। ত্রিধা কিছুক্ষণ চুপ করে রইল। কি বুঝলো কে জানে। আচমকা আহিয়ানের টি শার্টের বুকের কাজটা খামচে ধরে বলল, শুনুন না। হুম। ত্রিধা শক্ত করে ওর বুকে মুখ গুজে আবদারের সুরে বলল, কোনো কিছু না পাওয়া যতটা কষ্টের, তার চেয়ে বহুগুণ কষ্টের হলো পেয়ে হারানো। আমি আপনাকে হারাতে পারবো না। আমি চাই আমাদের মাঝে এমন কিছু থাকুক যেটা কেউ ভাঙতে পারবে না। আমি এই আপনিটাকে সম্পূর্ণ নিজের ভিতর বহন করতে চাই, যেন কেউ আর কখনো আমাদের আলাদা করতে না পারে।
একটা বাচ্চা চাই, দিবেন আমায়? ত্রিধার আচমকা টের পেল আহিয়ানের হৃদগতি অস্বাভাবিক পর্যায়ে বাড়ছে। হৃদস্পন্দনের ধূপকানি সে বুকে মাথা রেখে শুনতে পাচ্ছে। আহিয়ানের বুকের ভিতর যেন বজ্রপাত হলো, মেয়েটার সত্যি সত্যি বাচ্চার কথা বলেছে। আহিয়ান ধীরে ত্রিধার মাথাটা বুক থেকে তুলে মুখটা দুহাতে আজলায় ধরল। মেয়েটার চোখ দুটো লাল, চোখের পাতা কাঁপছে। ওই চোখের ভেতরে এমন ভয়, এমন আকুলতা, যা আহিয়ানকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। আহিয়ান নিচু গলায় বলল, তুই জানিস তুই কি বলেছিস? ত্রিধা হেঁচকি তুলে মাথা নাড়ল। জানি, খুব ভালো করেই জানি। আপনি আমার, আমি আপনাকেই চাই, পুরোপুরি চাই, যেন আমাদের বিচ্ছেদের কথা কেউ মাথায় না আনে। আহিয়ান চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। সে কি এতটাই ব্যর্থ? ওর দৃষ্টি যখন আবার ত্রিধার চোখে পড়ল, সেখানে শুধু ভালোবাসাই নয়, ভয় আর অসহায়ত্ব দেখা গেল। আহিয়ার হালকা কাঁপা গলায় বলল, বাচ্চা মানে শুধু ভালোবাসার প্রমাণ না, এটা একটা জীবন, একটা দায়িত্ব, একটা ভবিষ্যৎ। ত্রিধা এবার ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, জানি, কিন্তু যে কোনো মূল্যে আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। ত্রিধার মুখের দিকে তাকিয়ে আহিয়ানের কণ্ঠ আরো নরম হয়ে গেল। তুই কি মনে করিস বাচ্চা থাকলে পরিবার আমাদের মেনে নেবে? তারা খুশি হবে? না ত্রিধা, তখন তোর উপরেই চাপ পড়বে, তুই কথা শুনবি, অপমান শুনবি, পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হবি। তোর শরীর, তোর ভবিষ্যৎ সবকিছু ঝুঁকিতে পড়বে। আমি কি এমন মানুষ যে তোকে সেই আগুনে ঠেলে দেব? ত্রিধা মাথা নাড়ল। আমি এসব কিছুই ভয় পাই না, আমি শুধু আপনাকে হারানোর ভয় পাই। আহিয়ান এবার ত্রিধাকে নিজের কোলে তুলে বসালো। দুহাতে ত্রিধার মুখ চেপে ধরে কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। অতঃপর চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে থেকে খুব ধীরে বলল, শোন ত্রিধা, তুই আমার সব কিছু, আর আমি কখনই তোর শরীর, তোর জীবন, তোর ভবিষ্যৎ নিয়ে খেলতে পারবো না। বাচ্চা হবে, অবশ্যই হবে, কিন্তু ভয়ের কারণে না, লুকিয়ে না, অপমানের মধ্যে না। ওটা হবে আমাদের ভালোবাসার দিনে, যেদিন আমি তোকে সবার সামনে নিজের বউ বলে ডাকতে পারবো, যেদিন পাপা মামা নিজের হাতে তোকে আমার হাতে তুলে দেবে, সেদিন তোর পুরো অস্তিত্ব জুড়ে শুধু আমি থাকবো। ত্রিধার চোখ বেয়ে টুকটাক করে পানি ঝরছে। আহিয়ান সে পানি নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিয়ে আরো নরম গলায় বলল, তুই শুধু আমার পাশে থাক, আমি প্রমিস করছি, তোকে নিয়ে আমি লড়াই করব শেষ নিঃশ্বাস পর্যন্ত। ত্রিধা কাঁপা কণ্ঠে বলল, তাহলে আমার প্রমিস করুন, আমাকে ছেড়ে যাবেন না। আহিয়ান ত্রিধাকে শক্ত করে জড়িয়ে ধরে গলা নামিয়ে বলল, যা কিছু হয়ে যাক, তুই হবি আমার শেষ ঠিকানা। বাইরে ঠান্ডা বাতাস জানালার কাছে ধাক্কা দিচ্ছে, আর ভেতরে দুটো স্পন্দনের এক ছন্দে বাজছে। আহিয়ান হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে ত্রিধাকে বুকে আগলে শুয়ে পড়ল। ত্রিধা বিড়াল ছানার মতন আহিয়ানের বুকে গুটিসুটি মেরে আছে। ছেলেটা বড় একটা নিঃশ্বাস নিল। তার এক জীবনের সকল টেনশনের স্বস্তি তো এই মেয়ের কাছে লুকিয়ে আছে। রোজার 1 মাসের ধৈর্য, নিয়ন্ত্রণ, ইবাদত আর আত্মশুদ্ধির পর দরজায় এসে কড়া নাড়ল পবিত্র ঈদ উল ফিতর। এই দিনের ভোরটা অন্য সব ভোর থেকে আলাদা। সূর্য ওঠার আগে বাতাসে ভেসে থাকে এক স্বচ্ছ কোমল পবিত্রতার ঘ্রাণ, যেন পুরো পৃথিবীটা নবজন্ম পেয়েছে। ফজরের নামাজের পর ঘর আঙ্গিনা ধীরে ধীরে আলোকিত হতে থাকে। মানুষের মুখে থাকে বিশেষ এক প্রশান্তি, রোজা সম্পন্ন করার তৃপ্তি, আর আল্লাহর নিকট বিশেষ এক গ্রহণযোগ্যতার আশা। এই দিনে মানুষের ঢোল নামে মসজিদ ও ঈদগাহের পথে সবাই একই কাতারে দাঁড়ায়। ধনী গরিব পার্থক্য মুছে যায়। একটি ভাষা, একটি তাকবীর, একটি সিজদা, একটি কাতার। ঈদের নামাজ শেষে পরস্পরকে জড়িয়ে ধরা বলা হয় ঈদ মোবারক। এই মুহূর্তের উষ্ণতা, ক্ষমা মিলন, এটাই ঈদের আসল সৌন্দর্য। ঈদ উল ফিতর শুধু আনন্দের দিন নয়, এটি কৃতজ্ঞতার দিন, ক্ষমার দিন, আর একজন মানুষের হৃদয় খুলে দেওয়ার দিন। তেমনই একটা সুন্দর দিনে খানবাড়ির ছোট থেকে বড় সদস্য খুশিতে মেতে উঠেছে। আদিবা ঘুম থেকে ওঠার পর থেকে দাদু ও পাপাদের হাতের মেহেদি দেখাচ্ছে। ওর হাতের রং নাকি সবার থেকে বেশি হয়েছে। কয়েকবার মা চাচিদেরও সাথেও মেহেদির রং মিলিয়ে এসেছে।
ওর কচি মেহেদি রাঙানো হাতে সবাই একটা করে চুমু দিয়েছে। এখন সকাল 7টা বাজে। আদিবা অনেক তাড়াহুড়ো দেখাচ্ছে, গোসল করে নতুন জামা পরবে। রায় রান্নাঘরে ব্যস্ত, তাই মেয়েকে বলছে সবুর করতে, একটু পরেই গোসল করিয়ে দিবে। কিন্তু আদিবা মানতে নারাজ। সে আপুদের আগে নতুন জামা পরতে চায়। অবশেষে আদি ওকে নিয়ে গোসলে ঢুকলো। সাদা পাঞ্জাবি পাজামা পরে আবির ও তানভীর আগের মতন এখনো নামাজে যাওয়ার আগে আদির অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছে। এই ছেলেটা ছোটবেলা থেকে আবির ও তানভীরকে জুম্মার নামাজে যাওয়ার আগে অপেক্ষা করিয়ে বসিয়ে রাখত। এই আদির কারণে ওরা দুই ভাই বাবা চাচাদের সাথে নামাজে বের হতে পারতো না, সবসময় লেট হয়ে যেত। এখন বড় হয়েও স্বভাবটা একটু পাল্টায়নি। আজকেও আব্বু চাচুদের ওদের রেখে চলে গেছে। তখনই আবিরের চোখ গেল সিঁড়ির দিকে। ভেবেছে আদি নামছে, কিন্তু সিঁড়িতে তাকিয়ে দেখলো কালো পাঞ্জাবি ও সাদা পাজামা পরে আহিয়ান নামছে। ফর্সা ছেলেটাকে কালো রঙে বেশ ছেলেটার স্বভাব চরিত্র তার মতো হলেও দেখতে একদম মায়ের মতো হয়েছে। আসসালামু আলাইকুম পাপা। আহিয়ানের সালামে আবিরের ধ্যান ভাঙল। ইতিমধ্যে আহিয়ান পাপাকে জড়িয়ে ধরে কোলাকুলি করে ঈদ মোবারক জানালো। আবির ছেলের কপালে একটা চুমু দিয়ে দোয়া করে দিল। তারপর আহিয়ান গেল মামার কাছে। এত বছর পর বোন, ভাগিনা, ভাগ্নি সবাইকে নিয়ে ঈদ করতে পারায় তানভীর অনেক আবেগ আপ্লুত। আহিয়ানকে জড়িয়ে ধরে কোলাকুলি করলো। তখনই মেয়েকে কোলে নিয়ে হাজির হলো আদি। ভাইদের সাথে ম্যাচিং করে সেও সাদা পাঞ্জাবি পাজামা পরেছে। আদিবা নতুন জামা, জুতা, চোখে চশমা পরে সেজেগুজে পাপার কোলে থেকে দুহাত বাড়িয়ে দিয়েছে আহিয়ানের দিকে। আহিয়ান বোনকে কোলে নিয়ে গালে দুইটা চুমু দিল। আরেকটা চুমু দেওয়ার আগে আদিবা আহিয়ানের মুখে ওর ছোট হাত দুটো চেপে ধরলো। তারপর মিষ্টি কণ্ঠে বলল, আমার মেকআপ চলে যাবে, বোঝো না? সেজে এসেছি সবার থেকে সালামি নিতে। মেকআপে চলে গেলে কি কেউ সালামি দিবে? ওর কথা শুনে সকলে হেসে দিল। আহিয়ান ওকে কোল থেকে নামিয়ে পকেট থেকে নতুন টাকার কয়েকটা নোট হাতে দিয়ে দিল। ছোট্ট মেয়েটা খুশি হয়ে সেই টাকাগুলো বড় পাপার কাছে রাখতে গেল। এদিকে আহিয়ান এগিয়ে গেল কিচেনের দিকে। সেখানে পর্যায়ক্রমে বাড়ির সকল মহিলাদের পেয়ে গেল। সবাইকে সালাম করে ঈদ মোবারক জানালো। তারপর সকলের সাথে বেরিয়ে গেল ঈদের নামাজ আদায় করতে। আহিয়া ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিল। তারপর ঘুম থেকে জাগতেও দেরি হয়ে গেছে। মূলত আজ সে রিহানের ফোন পেয়ে ঘুম থেকে জেগেছে। ঝটফট ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো, কিন্তু দাদু, পাপা, মামা, ভাই কারো দেখা পেল না। পুরো ড্রয়িং রুমে আদিবা সেজেগুজে পটের বেবি হয়ে ঘুরে বেড়াচ্ছে। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান গিয়েছেন গোসল করতে। রান্নাঘর থেকে গরুর মাংসের সুন্দর ঘ্রাণ আসছে। আহিয়া পা টিপে টিপে গেল সেদিকে, দেখলো ওর মাম্মা মাংস রান্না করছে, আর অন্যদিকে মামুনি পিঠা ভাজছে ও কাকিয়া অন্যান্য কাজ করছে। আহিয়া কিচেনের সামনে দাঁড়িয়ে বলল, মাম্মাম, আমার খিদে পেয়েছে খুব, নাস্তা দাও। মেঘ মাংসের লবণ দেখতে দেখতে বলল, গোসল করেছিস? না, নাস্তা খেয়ে গোসল করব। ঈদের দিন গোসল না করে কিছু খেতে নেই, কিন্তু আমার যে খিদে পেয়েছে। আগে খেতে দাও, পরে গোসল করে নিচ্ছি। আগে গোসল করে আয়, পরে খেতে দিচ্ছি। আহিয়া কয়েক সেকেন্ড ভেবে বলল, ঠিক আছে, কিন্তু তুমি যে গরুর মাংস রান্না করেছো সেটাতে কি লবণ হয়েছে? হয়েছে, মাত্রই তো খেয়ে দেখলাম, কিন্তু তরকারি দেখে মনে হচ্ছে লবণ হয়নি। বন্যা ডুবন্ত তেল থেকে পিঠা উঠিয়ে রাখতে রাখতে বলল, তরকারি দেখেও কি লবণ বোঝা যায় নাকি? জানতাম না তো। আহিয়া ভেতরে প্রবেশ করে বলল, হ্যাঁ মামুনি, যাই। বিশ্বাস না হলে আমাকে এক বাটি গরুর মাংস খেতে দাও, আমি খেয়ে বলে দিচ্ছি লবণ হয়নি। রাই হাতের কাজ রেখে আহিয়ানের কান টেনে ধরে বলল, সরাসরি বলতে পারো না মাংস দিতে? সোজা কথাকে বাঁকা করে বলার কি আছে? আহিয়া মৃদু আর্তনাদ করে বলল, আ আ কাকিমা, ব্যথা পাচ্ছি তো। তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মাম্মাম প্লিজ বাঁচাও। ওর অবস্থা দেখে সকলে হেসে দিল। ইতিমধ্যে কিচেনের দরজায় এসে দাঁড়িয়েছে আদিবা। হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে আহিয়ার অবস্থা দেখে খিলখিলে হেসে উঠল। মেঘ একটা বাটিতে অনেকটা গরুর মাংস তুলে দিয়ে আহিয়াকে বলল, চুপচাপ খেয়ে গোসল করতে যা। সবাই নামাজ থেকে আসার আগেই যেন রেডি দেখতে পারি। আহিয়া মাংসের বাটিটা হাতে নিয়ে মাম্মামের গালে একটা চুমু দিয়ে বলল,
থ্যাংক ইউ মাম্মা। মেঘ হাসলো মেয়ের কর্মকাণ্ড দেখে। আহিয়া আদিবাকে নিয়ে সোফায় পা তুলে বসলো। আদিবা বারবার বাটি থেকে নিজ হাতে মাংস ধরতে চাইছে, কিন্তু জামাই তরকারি ঝোল লেগে যাওয়ার ভয়ে আহিয়া ওকে নিজে খাইয়ে দিচ্ছে। তখনই কিচেন থেকে বন্যা বলল, ত্রিধার খবর কি রে? মহারানী কি ঘুম থেকে উঠেছে? আহিয়া খেতে খেতে বলল, জানি না মামুনি, আমি নিজে আসার সময় দরজা লাগানো দেখলাম, মনে হয় ঘুমাচ্ছে এখনো। বন্যা আবারও বলল, তুই রুমে যাওয়ার সময় ওকে একটু ডেকে দিস। ঠিক আছে মামুনি, আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে গোসলে যাচ্ছি। মাম্মার কথা শুনে আহিয়া বেসিংয়ে হাত ধুয়ে ছুটে গেল তৃতীয় তলার দিকে। ত্রিধার দরজা এখনো বন্ধ। আহিয়া নক করতে চাইল, কিন্তু হালকা ছোঁয়া লাগতেই দরজা খুলে গেল। ত্রিধা, এই ত্রিধা। আহিয়ার ডাকে ত্রিধার ঘুমো ঘুমো কণ্ঠে বলল, দেখো না তো আপু, আমার ঘুম ঘুম খুব পাচ্ছে। এমনিতে কাল অনেক রাত ঘুমিয়েছি। কথাটা বলার পরপরই কি মনে পড়লো কে জানে, মেয়েটা লাফিয়ে উঠে বসলো। হন্য হয়ে কাউকে খুঁজলো, দেখলো সে এতক্ষণ কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছিল। তারপর কয়েক মিনিট স্তব্ধ বসে থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এদিকে ওর এসব উল্টাপাল্টা কর্মকাণ্ডে আহিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আহিয়া চোখ ছোট ছোট করে বলল, কিরে, কাকে খুঁজছিস? তোর সাথে কি আরো কাউকে থাকার কথা, নাকি স্বপ্নে আমার ভাইকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে? ত্রিধা সঙ্গে সঙ্গে মাথা দুই দিকে নাড়িয়ে বলল, না আপু, কাউকে খুঁজছি না। তখনই আহিয়ার চোখ গেল ত্রিধার পায়ে। মুহূর্তেই মেয়েটা উত্তেজিত কণ্ঠে বলল, ওয়াও ত্রিধা, পায়ে তো সুন্দর করে মেহেদি কে লাগিয়ে দিল তোকে? আহিয়ার চিৎকারে ত্রিধা থতমত খেয়ে তাকালো পায়ের দিকে। এখন সে নিজেও হতবাক। তার যতদূর মনে পড়ে সে রাতে পায়ে মেহেদি লাগায়নি, তাহলে এত সুন্দর করে কে তাকে মেহেদি লাগিয়ে আবার শুকানোর পর তুলে দিয়ে গেছে? আহিয়ান ভাই ভাবতে যেন ত্রিধার সকল চিন্তাধারা গুলিয়ে যাচ্ছে। আহিয়া এবার ত্রিধাকে চেপে ধরলো জবাব দিতে। ত্রিধা আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, সত্যি আপু, আমি নিজেও জানি না কে লাগিয়েছে। আহিয়া কয়েক সেকেন্ড ভাবভঙ্গিতে চুপ করে রইল, তারপর জিজ্ঞেস করলো, রাতে ভাইয়া এসেছিল দেখা করতে? সত্যি বলবি? ত্রিধা আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ। আহিয়া এবার ফিক করে হেসে দিয়ে বলল, আমি প্রথমে ভেবেছিলাম ভাইয়া দিয়ে দিয়েছে, কারণ আমার ভাইয়া আঁকা আঁকির হাত দুর্দান্ত ভালো। ত্রিধা এবার খানিকটা লজ্জা পেল মনে হয়। আহিয়ার কাছ থেকে পালানোর জন্য ওয়াশরুমের দিকে যেতে চাইলো, কিন্তু আশ্চর্যের বিষয়, খাট থেকে পা নামতে কিছু একটা ঝনঝন শব্দ তৈরি হচ্ছে। ত্রিধা শব্দের উৎস খুঁজতে উঠে দাঁড়ালো। আহিয়া সেটা দেখে প্রশ্ন ছুড়ল, এভাবে কি খুঁজছিস? ত্রিধা খুঁজে বজায় রেখে বলল, আপু, ঘরে আরো কেউ আছে, দেখছো না নুপুরের শব্দ হচ্ছে? আহিয়া প্রথমে অবাক হলো, তারপর হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। সেটা দেখে ত্রিধা নিজেও অবাক। আহিয়ার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, সকাল সকাল পাগল টাগল হইছো নাকি? আহিয়া হাসতে হাসতে বলল, বাড়িতে এমন রোমিও জুলিয়েট থাকলে পাগল হওয়া তো অস্বাভাবিক কিছু নয়। ত্রিধা এখনো কিছু বুঝতে পারেনি। অতঃপর আহিয়ার নজর বরাবর তাকালো নিজের পায়ের দিকে, দেখলো তার মেহেদি রাঙানো পায়ে সুন্দর একজোড়া রূপালী নূপুর, যা হাঁটার ছন্দে ছন্দে তাল তুলছে। ত্রিধা স্তব্ধ হয়ে বেডে বসে পড়ল। আহিয়ান ভাই কখন এসব করলো, তার তো কিছুই মনে পড়ছে না। আহিয়ার হাসির শব্দে মেয়েটার ঘোর কাটলো। দেখলো আহিয়া এখনো বিছানায় হেসে লুটোপুটি খাচ্ছে। ত্রিধা এবার বেশ লজ্জা পেয়েছে, তাই আর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আহিয়াও হাসতে হাসতে নিজের রুমে চলে গেল শাওয়ার নিতে। আপু, তুমি এসো। আদিবার মিষ্টি কণ্ঠে ফোনের ওপাশ থেকে উষা বলল, বাবাই নামাজ পড়ে ফেললে বাবাকে বলবো নানা বাড়িতে আমাকে দিয়ে যেতে। উষা ওদের বাড়িতে আসবে শুনে আদিবা খুশিতে হাততালি দিল, তারপর ফোনের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো আপু, আহিয়ান আমার জন্য অনেক চকলেট এনেছে, তোমায় 2টা দিব। এবার উষা একটু গাল ফুলালো, তারপর সামান্য গম্ভীর মুখে বলল, তুই আমাকে মাত্র 2টা চকলেট দিবি? তোদের বাড়িতে যাব না। আদিবা হাতের আঙ্গুল শুনে গুনে গুনে ফোনের দিকে তাকিয়ে হেসে বলল, 1টা 2টা 4টা 5টা চকলেট দিব তোমায়। উষা আদিবার ভুল শুধরে দিয়ে বলল, 2-এর পরে 3 হয় গাধি। তখনই পাশ থেকে মিম উষাকে ধমক দিল, ছোট বোনের সাথে এগুলো কেমন ব্যবহার উষা? সব মুখটাকে কাচুমাচু করে বলল, সরি আম্মু।
উষা বকা খেয়েছে বলে আদিবা খিলখিলিয়ে হেসে উঠল। তখনই রাই বলে উঠল, তোমাকে কি আমি 2-এর পরে 4 শিখিয়েছি? তোমার আপু তো সঠিকটাই বলেছে, 2-এর পর 3 হয়। তাহলে তুমি হাসছো কেন? এবার আদিবাও মায়ের ভয়ে চুপ হয়ে গেল। সেটা দেখে ভিডিও কলে উষা মিটিমিটি হাসছে। রাই আদিবাকে নাস্তা খাওয়াচ্ছিল, তখনই মিম কল দিয়েছে। কিন্তু ননদ ভাবির আর কথা হলো কই? এই দুই বিচির কখন থেকে খুনসুটি করেই যাচ্ছে। বড়দের আর সুযোগ হলো না কথা বলার। তবুও এক ফাঁকে আকলিমা খান মিমের সাথে কথা বললেন। মেয়েকে বারবার বললেন বেড়াতে আসতে, কিন্তু মিম জানিয়েছে এবারের ঈদে সে বেড়াতে আসবে না। জুঁইয়ের বিয়ে নিয়ে তারা প্রচুর ব্যস্ত। কিন্তু আকলিমা খান শুনতে নারাজ। তার ইচ্ছে ঈদের ছুটিতে মেয়ের জামাই এবং নাতনি 2 দিনের জন্য হলেও যেন বেড়াতে আসে। অবশেষে মায়ের মন রাখতে মিম জানিয়েছে আরিফ বাড়ি ফিরলে কথা বলে দেখবে। বেলা 10টা বাজে। ঈদের নামাজ পড়ে সকল পুরুষরা বাড়িতে ফিরল। বাড়ির মহিলারা মোটামুটি সকলেই ড্রয়িং রুমে। ঈদ উপলক্ষে বন্যা, মেঘ ও রাই আজকে শাড়ি পরেছে। তখনই সিঁড়ি দিয়ে নামলো আহিয়া ও ত্রিধা। 2 বোন মেরুন কালারের একই রকম দেখতে 2টা গাউন পরেছে। ওদের দেখে যে কোনো মানুষের এক দেখায় চোখে ধাঁধা সৃষ্টি হবে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। শুধু তাদের চেহারার আকার আকৃতি ভিন্ন। সেটা ছাড়া তাদের ড্রেস, হেয়ার স্টাইল, ঘড়ি, ব্রেসলেট সব একই রকম। দুজনে এসে সকলের উদ্দেশ্যে সালাম দিল। আবির মেয়েদের মাথায় হাত রেখে আদর করে দিল। সেটা দেখেও আদিবা কান্না শুরু করেছে। তার বড় পাপা কেন তার মাথায় হাত বুলিয়ে দিল না? আবির পাকা বুড়িটাকে কোলে নিল, তারপর 2 গালে চুমু দিয়ে আদর করে দিল। কিন্তু আদিবা বুড়ি এখনো কাঁদছে। আবির এবার ছেলে মেয়ে সহ বাড়ির সকল মহিলাদের সালামি দিল। নতুন চকচকে টাকাগুলো হাতে পেয়ে আদিবার কান্না থেমেছে।